লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান জিনমু সেক্টর মেম্বারদেরকে ট্রেনিং এর নামে অনেক মারে, আর সে তাদেরকে ততক্ষণ পর্যন্ত মারে যতক্ষণ পর্যন্ত তাদের কাছে দাঁড়ানোর ক্ষমতা থাকে। আর তার এইসব কর্মকাণ্ডের জন্য হুয়াইয়ুর বাবার কাছে তার নালিশ চলে যায়। আর যখন তিনি তাকে এই সব কিছুর জন্য বকাঝকা করার জন্য আসে, তখন সে আবার এই সব কিছুর দোষ আবার তার সেই নিউ স্কিল ইমমর্টাল ফিস্টের উপর চাপিয়ে দেয়। আর এরপর সে তার অস্কার অ্যাওয়ার্ড পাওয়া অ্যাক্টিং এর সাহায্যে তার বাবাকে কোনো না কোনোভাবে মানিয়ে ফেলে, যাতে করে সে এই সেট থেকে কিছুটা সময়ের জন্য বাইরে থাকতে পারে। এই এপিসোডের শুরুতে আমরা এক ঘন ফরেস্টের মধ্যে দুজন পার্সনের শ্যাডো দেখতে পাই, যারা সেই ফরেস্টের মধ্য দিয়েই হেঁটে যাচ্ছে। তখনই চলতে চলতে সেখানে কেউ ভাবে, তাহলে ফাইনালি আমি সেখান থেকে বের হয়ে এসেছি। তখনই আমরা জানতে পারি যে এই দুই পার্সন শাইয়ান আর জি, এর মানে জি হুয়াইয়ুর বাবা। তিনি তাকে সেট থেকে বের করে এই পর্যন্ত এগিয়ে দিয়ে গিয়েছে। এই সব দেখে শাইয়ান সেখানে ভাবতে শুরু করে, সত্যি এই মোমেন্টে আমি কতটা অকওয়ার্ড ফিল করছি, কারণ ওনার ছেলে এত বড় হয়ে গেছে, এরপরও কেন ওনাকে এতটা পথ তাকে ছেড়ে আসার দরকার হচ্ছে। কিন্তু না, এটা মানতেই হবে যে তিনি ওনার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। আর যখন তিনি সেখান থেকে চলে যায়, তখন শাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, তাহলে ফাইনালি আমি জিনমু সেক্ট থেকে বের হয়েই এসেছি। সত্যি যদি আরো কিছুটা সময় সেই সেক্টের মধ্যে থাকতাম, তাহলে নিশ্চয়ই সেই বাস্টারদের প্রেসারে আমি প্রায় পাগলই হয়ে যেতাম। তখনই সে সেখানে এক দীর্ঘশ্বাস ছেড়ে ভাবতে শুরু করে, তাহলে ফাইনালি আমি ওনার কাছ থেকে মাদ্রা অফ এক্সাটিক সেন্সেস এর সেই বইটা পেয়ে গেছি। এর মানে শাইয়ান এত সময় যেই স্কিলের জন্য ঘোরাঘুরি করছিল, সেই স্কিলটা তার কাছে চলে এসেছে। তখন সে সেখানে আরো ভাবতে শুরু করে, যেহেতু এখন আমার কাছে এই স্কিলটা চলেই এসেছে, সেহেতু এখন কি আমি এখান থেকে পালিয়ে যাব? না না, যদি আমি এখান থেকে পালিয়ে যাই, তাহলে নিশ্চয়ই আমার এই পুরো জার্নিটাই বৃথা চলে যাবে। আর সব থেকে বড় কথা হলো এটা যে জি হুয়াইয়ুর বাবা এই জিনিসটা জানে যে তিনি তার ছেলের রূপে সর্বপ্রথম যেই পার্সনকে দেখেছে, সেই পার্সন আর কেউ না, সে শাইয়ান। এর মানে এটা তো নিশ্চিত যে যদি এখানে আমি কোনো প্ল্যানিং ছাড়াই এইসব উল্টো পাল্টো কিছু করার চেষ্টা করি, তাহলে শুধু ওনার হাতে আমি মারা পড়বো না, আমাদের পুরো মৌকিন সেক্টই ডিস্ট্রয় হয়ে যাবে। আর আমি এরকম কোনো রিস্ক নিতে পারবো না। তাই এখন শুধু আমাকে একটা কাজই করতে হবে, সেটা হলো চংলিং সেক্টর সেই মেম্বারদেরকে খুঁজে বের করতে হবে। আর এরই সাথে তাদের হাতে অনেকটা ইনজার্ড হতে হবে, যাতে করে আমি ওনাকে এই জিনিসটা শো করতে পারি যে যখন আমি বাহিরে ছিলাম তখন তারা আমাকে ফলো করেছে, আর সুযোগ বুঝেই অ্যাটাক করে আমার এত খারাপ অবস্থা করে দিয়েছে। নিশ্চয়ই যখন তিনি এরকম কিছু জানতে পারবে, তখন তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এর মানে চংলিং সেক্ট আর জিনমু সেক্টের মধ্যে অনেক ভয়ঙ্কর এক ফাইট শুরু হয়ে যাবে। আর নিশ্চয়ই যখন এমন আফরাতাফরির মহল তৈরি হয়ে যাবে, তখনই আমার হাতে একটা সুযোগ চলে আসবে, যেই সুযোগকে কাজে লাগিয়ে আমি তাদের সেক্ট থেকে মূল্যবান আরো কিছু স্কিলের বই হাসিল করতে পারবো। কিন্তু এই সব কিছুর জন্য আমাকে অনেক প্ল্যানিং করতে হবে, নয়তো যদি আমার আধা আধুরা প্ল্যান থেকে থাকে, তাহলে সেই প্ল্যানের মধ্যে আমি ফেসে যাব। তখনই সে সেখানে এক ইসমাইলের সাথে বলে, তাহলে চলো এখন ইউডো সিটি। না না, প্রথমে ইউডো সিটি না, আমি প্রথমে সেই হিডেন প্লেসে যাব, যেই প্লেসের লোকেশন বাবা আমাকে দিয়েছে। কারণ যেহেতু তিনি আমাকে এরকম এক প্লেসের লোকেশন দিয়েছে, যেই প্লেসে তখনই যেতে হয় যখন আমাদের উপর বড় কোনো প্রবলেম চলে আসে, সেহেতু নিশ্চয়ই সেখানে তো এমন কিছু থাকবেই যার সাহায্যে আমি কিছু তো একটা শিখতে পারবো। তাই চলো সেখানেই যাওয়া যাক। তখনই সে সেই গুহার উদ্দেশ্যে জাম্প করে বলে, নিশ্চয়ই আমার তো মনে হচ্ছে যে জি হুয়াইয়ু সেখানে তার মূল্যবান ট্রেজার গুলো রেখেছে, যেগুলো সে বড় বিপদে পড়লে ইউজ করতে পারবে। তাহলে চলো যাওয়া যাক সেই আইটেমগুলো লুট করতে। এর মানে নিশ্চয়ই আমি তো সেখানে যাওয়ার পর অনেক বেশি ধনী হয়ে যাব। তখনই আমরা এক ওমেনের শ্যাডো দেখতে পাই। সে শাইয়ানের এই ফ্লাইং টেকনিক দেখে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে যে সত্যি এটা তো মানতেই হবে যে জি হুয়াইয়ুর এই নিউ মার্শাল আর্ট টেকনিকটা অনেক বেশি হিংস্র। তখনই সিন এর 2 ঘন্টা পর শিফট হয়, যেখানে আমরা শাইয়ানকে ডার্ক উইন্ড ফরেস্টের মধ্যে এখনো সেই গুহা খুঁজতে দেখতে পাই।
তখন সে সেখানের আশেপাশের দৃশ্য দেখে ভাবতে শুরু করে, সত্যি এই ফরেস্ট ডার্ক উইন্ড ফরেস্ট নাম পাওয়ার যোগ্য। কারণ এই ফরেস্টের মধ্যে এত ঘন গাছপালা আছে যে এর জন্য সূর্যের আলো মাটিতে পৌঁছতে পারে না। আর এই আলো না পৌঁছতে পারার কারণে এই পুরো প্লেসটাই অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে। আর ঘন ঘন বাতাসের জন্য এই ফরেস্টকে ডার্ক উইন্ড ফরেস্ট বলাটা একেবারে ন্যায্য মনে হয়। সত্যি যদি কোনো সাধারণ পার্সন এই ফরেস্টের মধ্যে প্রবেশ করে তাহলে নিশ্চয়ই সে আর কখনোই এই ফরেস্ট ছেড়ে বের হতে পারবে না। শুধু সাধারণ মানুষই না, প্রি-সিলেকশিয়ালের মেম্বাররাও যদি এই ফরেস্টের মধ্যে প্রবেশ করে তাহলেও তারা এই ফরেস্ট থেকে বের হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। কারণ এর ডার্কনেসের জন্য কেউ কখনোই এই ফরেস্টের মধ্যে সঠিকভাবে রাস্তা দেখতে পারে না। আর যদি কেউ দেখেও ফেলে এরপরও সে কিছুক্ষণ হাঁটার পরে এই জিনিসটা গুলিয়ে ফেলবে যে সে আসলে কোন পথে এসেছে আর কোন পথে যাচ্ছে। শুধু ইনার ট্রায়ালামের পার্সন অথবা তার থেকে হাই লেভেলের পার্সনরাই এই ফরেস্টের ভেতরে আসার পরও জীবিত বের হতে পারবে, কারণ তারা আকাশে উড়তে পারে। আমি শুনেছি কিছু হাই র্যাঙ্কিং মার্শাল আর্টিস্ট মিলে একবার এই পুরো ফরেস্ট ডিস্ট্রয় করে দিয়েছিল, কারণ তারা এই ফরেস্টের মধ্যে তাদের অনেক নিকটবর্তী কাউকে হারিয়েছিল। কিন্তু তাদের সেই ডিস্ট্রাকশনের পরদিনই আবার পুরো ফরেস্ট আগের মতোই হারাবারা হয়ে গিয়েছিল। এর মানে যদি কেউ এই পুরো ফরেস্টকে ফাঁকাও করে ফেলে এরপরও পরদিনই আবার সবকিছুই আগের মতো হয়ে যাবে। সত্যি এটা ভাবতেই এই ফরেস্ট কতটা ডেঞ্জারাস মনে হচ্ছে। আর এভাবে ভাবতে ভাবতেই কিছুটা পথ চলার পর সে এক পাহাড়ের মধ্যে একটা গর্ত দেখতে পায়। আর সেই গর্ত দেখে সাইয়ান সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, সত্যি মানতে হবে যে জি হুয়াইয়ের ভাগ্য অনেক ভালো ছিল, নয়তো সে কি করে এরকম এক ডেডলি ফরেস্টের মধ্যেও এরকম এক গুহা খুঁজে পেয়েছে। আর যখন সে সেই গুহার ভেতর প্রবেশ করে তখন সে সেই গুহার স্ট্রাকচার দেখে অনেকটা রিলিফ ফিল করে বলে, সত্যি দেখে তো এই গুহাটা অনেক সেফ মনে হচ্ছে। আর এটা মানতে হবে যে এই গুহা কোনো সাধারণ গুহা না, এর মধ্যে কিছু তো একটা আছে যার জন্য শরীর এতটা ফ্রেশ মনে হচ্ছে। তখনই সে সামনে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায় আর বড় বড় চোখ করে সেটাই দেখতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই তার সামনেই এক মেমোরিয়াল স্টোন রাখা আছে। এটা দেখে সে বলে, দেখে তো মনে হচ্ছে এটা এক গ্রেভিয়ার্ড স্টোন অথবা মেমোরিয়াল স্টোন হবে। আর সেখানে কিছু মেসেজ লেখা ছিল। এটা দেখে যখনই সাইয়ান কাছ থেকে সেই মেসেজটা পড়ার চেষ্টা করে তখন সে দেখতে পায় সেখানে লেখা আছে যে আমার নাম কুকু, আমি অনেক লম্বা সময় ধরে কাল্টিভেশন করেছি আর এই সময়কালে আমি তিনটা স্কিল ক্রিয়েট করেছি। এদের মধ্যে একটা হলো 5 ডিজায়ার টেকনিক, দ্বিতীয়টা হলো ফেসলেস মন্ত্রা আর তৃতীয়টা হলো স্কেপ রুট টেকনিক। আর এই 3টা টেকনিক ক্রিয়েট করার পর আর এত বছর ধরে আমি আমার উত্তরাধিকারীদেরকে খুঁজতে শুরু করেছি, কিন্তু এমন কাউকেই পাইনি যারা আমার এই 3টা টেকনিকের উপর মাস্টারি হাসিল করতে পারবে। আর এখন আমার শেষ সময় চলে এসেছে, নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই আমি মরে যাব, কিন্তু আমার আফসোস রয়ে যাবে যে আমার এই মার্শাল আর্ট টেকনিকগুলো যেই পার্সন শিখবে তাকে আমি নিজের চোখে দেখতে পারবো না। কিন্তু এমন না যে আমি এই মার্শাল আর্ট টেকনিকগুলো আমার সাথেই কবর নিয়ে চলে যাব। এর জন্য আমি সেই 3টা মার্শাল আর্ট টেকনিক এই গুহারি 3টি দেয়ালে অনুলিপি করে দিয়ে গিয়েছি। তাই নিশ্চয়ই যেই পার্সনই আমার মৃত্যুর পর সর্বপ্রথম এই গুহায় আসবে সে সেই 3টা মার্শাল আর্ট টেকনিকই আমার ইনহেরিটেন্স হিসেবে গ্রহণ করতে পারবে। সরি, আমি এখানে 5 ডিজায়ার টেকনিক বলেছি, না সেটা হবে 5 এলিমেন্ট শিফট। এটা পরে সাইয়ান সেখানে অনেকটা শক হয়ে বলে, কি আমি যখন জি হুয়াইকে মেরে ফেলেছিলাম তখন আমি তার কাছ থেকে তার যেই বইটা পেয়েছি সেই বইয়ের মধ্যে তো শুধু ফেসলেস মন্ত্রা আর বডি শিফটিং মাদ্রা সম্পর্কেই লেখা ছিল, সেখানে তো 5 এলিমেন্ট শিফটিং সম্পর্কে কোনো কিছুই লেখা ছিল না। এর মানে কি? সত্যি আমি বুঝতে পারছি না যে এই 3 নম্বর টেকনিকটা কোথায় আছে। এটা বলেই সে সেখানে তেলাপোকার মতো সেখানের দেয়াল চড়তে শুরু করে আর খুঁজতে শুরু করে সেই টেকনিকগুলো। কিন্তু অনেকক্ষণ এভাবে খোঁজার পরও সে সেই স্কিলগুলো খুঁজে পায় না। কিন্তু তখনই সে সেখানে সেই দেয়ালের মধ্যে কিছু স্ক্র্যাচ দেখতে পায়। সেটা দেখে সে সেখানে অনেক বেশি রেগে ভাবতে শুরু করে, ইউ বাস্টার্ড,
এই স্ক্র্যাচগুলোই এটা প্রুফ করছে যে থাউজেন্ড ফেস যখন এই স্কিলগুলো শিখেছে তখন সে সেই স্কিলগুলোকে নষ্ট করে দিয়েছে, যাতে করে ফিউচারে যদি ভুলবশত কেউ এই গুহায় চলে আসে এরপরও যেন কেউ সেই স্কিলগুলোর উপর মাস্টারি হাসিল করতে না পারে। সত্যি এখন তো আমার তার উপর অনেক বেশি রাগ হচ্ছে। আর এর কিছুক্ষণ পর সে সেখানে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না, শুধুই তার উপর রাগ দেখিয়ে কোনো লাভ নেই। কারণ একে তো সে মরে গেছে, আর দ্বিতীয়ত যদি তার জায়গায় আমি থাকতাম তাহলে হয়তো আমিও একই কাজ করতাম। এটা বলেই সে সেই গুহার ভেতরের জিনিসগুলো ভালো করে দেখতে শুরু করে। আর সে সেখানের আসবাবপত্র দেখে বলে, দেখে তো মনে হচ্ছে যে এই জায়গাটা অনেক পরিপাটি করে রাখা হয়েছে। এর মানে জি হুয়াইও প্রথমেও কয়েকবার এই গুহার মধ্যেই তার সময় কাটিয়েছে। এইসব ভেবেই সে সেই বিছানায় বসে যে হুয়াইউর সেই মাস্ক খুলে তার রিয়েল অ্যাপিয়ারেন্সে চলে এসে বলে, যেহেতু এই গুহা এরকম এক প্লেসে অবস্থিত যেখানে দক্ষ কাল্টিভেটরদেরও আসাটা প্রায় ইম্পসিবল, সেহেতু আমার মনে হয় না যে এইখানে আমাকে ফলো করে অথবা আমাকে খুঁজতে খুঁজতে কেউ আসবে। তাই আমার মনে হয় এখন আমি আমার অ্যাক্টিং বন্ধ করতে পারবো। এটা বলেই সে সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে তার সেই ভাঙা ম্যারিডিয়ান রিকভার করতে করতে বলে, তাহলে ফাইনালি আমি আবার নিজেকে পুনর্গঠন করতে পারবো। সত্যি জিনমু সেক্টরের মধ্যে আমার তো প্রায় দম বন্ধ হয়ে আসছিল, কারণ সেখানে একে তো আমি ফ্রিলি আমার পাওয়ার ইউজ করতে পারছিলাম না, আর দ্বিতীয়ত সব সময় ভয়ে থাকতে হতো যে কখন আমি ধরা পড়ে যাই। আর ফাইনালি এখন সেই সব কিছুই দূর করে অনেকটা দূরে চলে এসেছি, যার জন্য অনেক ভালো লাগছে। তখনই তার নজর পেছনে রাখা টেবিলে কিছু চিঠির উপর পড়ে, আর সেই চিঠিগুলো দেখে সে সেখানে একটু শক হয়ে যায়। আর যখন সে সেই চিঠিগুলো খুলে পড়তে শুরু করে তখন সে দেখতে পায় সেখানে লেখা ছিল যে আজ থেকে ঠিক 2 মাস পর তোমাকে ইউডো সিটিতে আসতে হবে, আর সেইখানেই আমি তোমার জন্য আমাদের সেই নির্দিষ্ট প্লেসে অপেক্ষা করব, তাই দ্রুত চলে এসো। আর দ্বিতীয় লেটারে লেখা ছিল, কি হলো, তুমি আসোনি কেন? অনেক সময় হয়ে গেছে, তোমার তো কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না, তোমার কি কিছু হয়ে গেছে? আর এর পরের লেটারটাও ঠিক একই রকম ছিল, সেম প্লেস, সেম টাইম এবং সেম হোটেল সম্পর্কেই লেখা ছিল। এইসব পরে সাইয়ান সেখানে অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, কি এগুলো কি জি হুয়াইয়ের লেখা লেটারের কোনো কপি? না না, এটা হতে পারে না, কারণ আমি তার সেই নোটবুকের মধ্যে তার লেখার অনেকগুলো প্যাটার্ন আমি দেখেছি, আর সেই প্যাটার্ন অনুযায়ী সে তার হ্যান্ড রাইটিং চেঞ্জ করে। কিন্তু এই লেটারের হ্যান্ড রাইটিং পুরোপুরি আলাদা, এর মানে এই লেটার নিশ্চয়ই অন্য কেউ লিখেছে, কিন্তু কে? তখনই সে সেই চিঠিগুলোকে সেই টেবিলের উপর একটার পাশে একটা রেখে বলে, না না, দেখে তো মনে হচ্ছে যে এই 3টা চিঠি একজন পার্সন লিখেছে। এর মানে কি জি হুয়াই ওরকম হ্যান্ডরাইটিং এর প্র্যাকটিস করছিল? না, এটা তো হতে পারে না, কারণ তার নোটবুকের মধ্যে স্পষ্ট তার হ্যান্ডরাইটিং গুলো সম্পর্কে লেখা ছিল। এর মানে কি এটা হতে পারে? না না, এরকম কিছু কি করে হতে পারে? নিশ্চয়ই আমি এখানে একটু বেশি ভাবছি। সে যখন সেখানে বসে সেই লেটারগুলো অ্যানালাইজ করেছিল তখনই আমরা এক ডার্ক শ্যাডো মাটির ভেতর দিয়ে তার দিকে এগোতে দেখতে পাই। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই সেই গুহার মধ্যেই এই এপিসোডের শুরুর দিকে আমরা যেই মেয়ের শ্যাডো দেখেছিলাম সেই একই মেয়ের শ্যাডো দেখতে পাই। সে ধীরে ধীরে মাটির ভেতর দিয়ে ট্রাভেল করতে করতে একেবারে তার উপর চলে আসে, আর সেই শ্যাডো কিছু দেখে সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর তার এই ফিলিংস এর জন্য সাইয়ান তার পক্ষ থেকে শকিং এর অরিজিন পয়েন্ট পায়। এটা দেখে তো সাইয়ানও সেখানে অনেকটা শক হয়ে যায়, কারণ এই সময় সে যেই অরিজিন পয়েন্ট পেয়েছে এই অরিজিন পয়েন্ট শুধু একজন পার্সন অনেক কাছে থাকলেই পাওয়া যায়। এর মানে নিশ্চয়ই এই সময় তার আশেপাশে কেউ আছে। এটা সেন্স করতেই সে সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি ইয়াং রুয়ু? আর তার অরিজিন পয়েন্টে এই জিনিসটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে এই সময় আমার আশেপাশেই আছে, কিন্তু কিভাবে? এটা ভেবেই সে সেখানে তার প্রি সিলিশিয়াল স্টেজ ফিঙ্গার অফ ফ্লারি সর্ড ইউজ করে তার চারপাশের দেয়ালে এক শর্ট স্ল্যাশ করে দেয়, যার জন্য সেই পুরো প্লেসই ধোয়া ধোয়া হয়ে যায়। আর এই অ্যাটাকের জন্য সেই গুহার মধ্যেও অনেকটা ডিস্ট্রাকশন হয়। আর তখনই আমরা আবার সেখানেরই পাথরের আশেপাশে এক ডার্ক শ্যাডো দেখতে পাই।
তখন সাইয়ান এদিক ওদিক খুঁজতে খুঁজতে ভাবতে শুরু করে, মনে হচ্ছে আমার এই অ্যাটাক তার বডিতে হিট হয়নি, কিন্তু কিভাবে? তাহলে সে হঠাৎ করেই কোথায় চলে গেছে? আর যখন সে আশেপাশে তাকে ভালো করে খুঁজতে শুরু করে, তখনই সে তার সামনেই ধোঁয়ার মধ্যে এক শ্যাডো দেখতে পায়। আর সেই শ্যাডো দেখা মাত্রই সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার ড্রাগন ডমিনেটিং পাঞ্চের সাহায্যে সরাসরি তার উপর অ্যাটাক করার জন্য চলে যায়। আর এরকম কিছু দেখে ইয়াং রয়ু সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি জি হুয়ায়ু, তুমি এইসব কি করছো? কিন্তু আমরা দেখতে পাই সাইয়ান তো তার এইসব কথায় সে এখানে থামে না, সে সরাসরি তার উপর অ্যাটাক করে দেয়, যার জন্য আবার সেই গুহার দেয়ালে একটা ব্লাস্ট হয়। আর এর পরের মোমেন্টেই যখন সেখানের ধোঁয়া সরে যায়, তখন আমরা দেখতে পাই সাইয়ান সরাসরি তার উপর অ্যাটাক করেনি, সে তো এখানে তার গলা চেপে ধরেছে। এটা দেখে ইয়াং রয়ু সে এখানে অনেকটা শান্ত হয়েই বলে, জি হুয়ায়ু, সত্যি এটা তো মানতেই হবে যে তুমি আমার সামনেও এত ভালো অ্যাক্টিং করছো, আর উপর থেকে তুমি কিছু নিউ টেকনিকের উপরও মাস্টারি হাসিল করে ফেলেছো, ফিঙ্গার টেকনিক, বডি ফোর্জিং টেকনিক সহ না জানে আরো কত কিছু। নিশ্চয়ই তুমি তোমার এই নতুন রূপকে অনেক ভালোভাবেই এনজয় করছো, তাই না? এইসব শুনে সাইয়ান সে এখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে, কি তার কথা শুনে কেন মনে হচ্ছে যে সে আর জি হুয়ায়ু একে অপরকে অনেক ভালো করেই চেনে, আর সে কি এখনো আমাকে সাইয়ান না জি হুয়ায়ুই ভাবছে? তখনই সাইয়ান তাকে ছেড়ে তার সর্ডরে তার গলায় রেখে বলে, ইয়াং রয়ু, তুমি কি পাগল নাকি? এভাবে কি কেউ কখনো কারোর সামনে আসে? এটা বলে সে এখানে ভাবছিল, নিশ্চয়ই তার কথা শুনে তো আমি এটাই বুঝতে পারছি যে সে এখনো এটাই ভাবছে যে জি হুয়ায়ু এখানে সাইয়ানের অ্যাক্টিং করছে। এটা ভেবেই সে এখানে তার অ্যাক্টিং শুরু করে দেয়, আর এরই সাথে সেই সর্ডরে তার গালের কাছে নিয়ে বলে, এই নিজেকে হাইড করে আমার আশেপাশে এভাবে ঘোরার সাহসকে দিয়েছে তোমায়? তুমি কি জানো যে তোমার এই বিহেভিয়ারের জন্য আমি শুধু আমার এক আঙুলের ইশারায় তোমাকে এখানেই শেষ করে দিতে পারবো? তার এইসব কথা আর এক্সপ্রেশন দেখে ইয়াং রুইও সেখানে অনেকটা ঘাবড়ে যায়, কিন্তু এরপরও সে সেখানে নিজের ফেসে এক স্মাইল নিয়ে এসে বলে, কি হলো হুয়ায়ু, তুমি এখানে আমার সাথে এত খারাপ ব্যবহার করছো কেন? আর তোমায় এখানে আমার সামনে অ্যাক্টিং করার কোনো দরকার নেই, কারণ আমি তো তোমার সম্পর্কে সবকিছুই জানি, আর উপর থেকে আমি এখানে শুধু তোমার সাথে একটু মজা করছিলাম, তাই প্লিজ শান্ত হও। তার এতটুকু বলতেই সাইয়ান তার সর্ডরের এক অ্যাটাকে তার কিছু চুল কেটে ফেলে, আর এরকম কিছু দেখে ইয়াং রুয়ু সেখানে অনেক বেশি ঘাবড়ে যায়। তখনই সাইয়ান সেখানে এক ডার্ক এক্সপ্রেশনের সাথে বলে, দুর্ভাগ্যবশত আমি এখানে কোনো মজা করছি না, আমি সিরিয়াস। তাই যদি তুমি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে সত্য করে বলো যে তুমি এখানে কেন এসেছো? এইসব বলে সে এখানে ভাবছিল, সত্যি আমার তো এই জিনিসটা এখন জানতেই হবে যে সে এখানে কি করে এসেছে, কারণ আমি এখানে শুধু এই জন্যই আসতে পেরেছি কারণ আমার কাছে 1000 ফেসের সেই নোটবুকটা ছিল, সেই নোটবুকের মধ্যে যেমনটা লেখা ছিল আমি ঠিক তেমনটাই করেছি, কারণ এছাড়া যদি আমি অন্য কোনো রুট ফলো করতাম তাহলে নিশ্চয়ই আমি কোথাও না কোথাও ফেসে যেতাম, কারণ এই গুহার আশেপাশে অনেকগুলো ট্র্যাপ স্পেল কাস্ট করা আছে। তাই এখন তো আমার এটা জানতেই হবে যে সে সেই ট্র্যাপ স্পেলগুলোকে অ্যাভয়েড করে এখানে কি করে এসেছে। আর সে এখানে ইয়াং রয়ু তাকে এরকম কিছু করতে দেখে সেও সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্যি হুয়ায়ু, মানতে হবে যে তুমি কোনো পার্সনের অ্যাক্টিং এর মধ্যে এতটাই হারিয়ে গিয়েছো যে কাউকে এটা বুঝতেই দিচ্ছ না যে তোমার আসল পরিচয় কি, তাই না? ঠিক আছে, যেহেতু তুমি এই অ্যাক্টিং এর মধ্যে এতটাই মশগুল হয়ে গেছো, তাই আমিও এখন তোমার সাথে এই অ্যাক্টিং এর মধ্যেই যোগ দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এরপরও আমি তোমায় এটা বলে দিতে চাই যে ফিউচারে যেন তুমি আমার সাথে এতটা রুড বিহেভ না করো, ঠিক আছে? কারণ আমি জানি যে তুমি এখানে আমার প্রেজেন্স শুধু এই জন্যই ফিল করতে পেরেছো কারণ আমি এখানে তোমায় আমার প্রেজেন্স ফিল করতে দিয়েছি, বুঝতে পেরেছো? কারণ যদি আমি না চাইতাম তাহলে তুমি কখনোই আমার প্রেজেন্স ফিল করতে পারতে না। সত্য বলতে কি, কিছু সময় আগেই আমি সেই 5 এলিমেন্ট শিফট নামের সেই টেকনিকটাকে পুরোপুরি মাস্টার করে ফেলেছি। এরই জন্য আমি যে কোনো প্লেসে কাউকে কোনো কিছু বুঝতে না দিয়েই ট্রাভেল করতে পারি, তাও আমার পুরো প্রেজেন্স হাইড করে। তাই হুয়ায়ু, আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি যে তুমি যদি ফিউচারে আবার আমার সাথে এমন ব্যবহার করো
তাহলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না। আর তুমি আমার কাছে এটাই জানতে চাচ্ছ, তাই না, যে আমি এখানে কি করে এসেছি? কিছু বছর আগে যখন আমি আর হুয়াইউ ট্রাভেল করছিলাম, তখন আমরা এই ফরেস্টের মধ্যে ফেসে গিয়েছিলাম। আর সেই সময়ই আমরা এখান থেকে বের হওয়ার জন্য অনেক এদিক ওদিক ঘোরাঘুরি করার পর এই গুহাটা খুঁজে পাই। আর গুহায় প্রবেশ করতেই আমরা সেই 3টা স্কিল সম্পর্কেও জানতে পারি। তখন আমরা একে অপরের সাথে এই বিষয়টা নিয়ে চুক্তি করে নেই যে হুয়াইউ শিখবে সেই ফেসলেস মান্ত্রা আর বডি শিফটিং মাদ্রা, আর আমি শিখব সেই 5 এলিমেন্ট শিফটিং মাদ্রা। বুঝতে পেরেছো? এইসব শুনে সাইয়ান ভাবতে শুরু করে, ও এর মানে এটাই সেই কারণ যার জন্য সে কোনো ট্র্যাপে না পড়েই এই গুহা পর্যন্ত পৌঁছতে পেরেছে। ধাত্তারি, আমার কিছুটা সময় বিশ্রামের জন্য হুয়াইউর মাস্ক খুলে আমাকে আমার আসল রূপে আসাটা ঠিক হয়নি। এটা ভেবেই সে বলে, তুমি এসব কি আলতু ফালতু কথা বলছো? ভালো করে দেখো, আমি জি হুয়াইউ না, আমি সাইয়ান। এটা বলে সে এখানে ভাবছিল, ও তাই তো বলি যে আমি কেন তার প্রেজেন্স ফিল করতে পারছিলাম না। এর কারণ সে যেই স্কিলটা শিখে রেখেছে, দ্য 5 এলিমেন্ট শিফটিং, সেই স্কিলের সাহায্যে সে যে কোনো কিছুর সাথেই খুব ভালোভাবে মিশে যেতে পারে। তাই তো আমার এত শার্প সেন্সেস হওয়া সত্ত্বেও আমি তার প্রেজেন্স ফিল করতে পারিনি যতক্ষণ পর্যন্ত সিস্টেমে তার নোটিফিকেশন পাইনি। নিশ্চয়ই সে হয়তো আমি যখন সেফ থেকে বের হয়েছি তখন থেকেই আমাকে ফলো করছে। ঠিক আছে, যেহেতু সে এখনো আমাকে হুয়াইউই ভাবছে, সেহেতু চলো অ্যাক্টিং করেই দেখা যাক যে তার এইখানে আসার আসল মতলবটা কি। তাকে এভাবে ভাবতে দেখে ইয়াং রুয়ু সেখানে এক স্মাইলের সাথে বলে, দেখো দেখো, আবার শুরু হয়ে গেছে। বললাম না এইসব কিছু করার দরকার নেই। কিন্তু না, যেহেতু তুমি এরকমটাই করতে চাচ্ছ, সেহেতু চলো আমরা এই অ্যাক্টিং আরো কিছুটা সময় কন্টিনিউ করি। এটা বলেই সে সেখানে তাকে গ্রিট করে বলে, হ্যালো মিস্টার সাইয়ান, যাকে চার্মিং জেড প্রিন্স বলা হয়, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমার নাম ইয়াং রুয়ু। এটা শুনে সাইয়ান সেখানে ফুল অ্যাটিটিউডের সাথে বলে, কিন্তু এখানে তো আমার তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো না, কারণ আমি তোমার সাথে দেখা করতেই চাইনি। কারণ লাস্ট টাইম সেই মাউন্টেনের মধ্যে যখন আমার আর ঝাউসির মধ্যে লড়াই হয়েছিল, তখন আমি তাকে সেখানে জীবিত ফেলেই চলে এসেছিলাম। কিন্তু তুমি কি করলে? তুমি নিজের সেক্টর মেম্বারকেও ছাড়লে না, নিজ হাতেই তাকে শেষ করে দিলে। আর নাম পড়লো কার? জি হুয়াইউর। তাহলে বলো, এই সব কিছুর পরও আমি কি করে তোমার উপর বিশ্বাস করতে পারি? এইসব বলে সে সেখানে ভাবছিল, আমি জানি যে সেখানে আসলে কি হয়েছে, কিন্তু আমি সেই বিষয়ে কখনোই চর্চা এই জন্য করিনি কারণ সেই রোমারের জন্য আমারই ফায়দা হচ্ছিল। কিন্তু এখন যখন সে আমার সামনে চলেই এসেছে আর আমিও এখানে প্রায় ফেসে গেছি, সেহেতু চলো এই অ্যাক্টিংটা কন্টিনিউ করে তার মুখ থেকেই সব সত্যটা জেনে নেওয়া যাক। এইসব শুনে ইয়াং রুয়ু সেখানে অনেকটা ঘাবড়ে যায়, আর এরই সাথে সে মাথা নিচু করে বলে, সত্যি মিস্টার সাইয়ান, আমি বুঝতে পারছি না যে এখানে আপনি কি বলতে চাচ্ছেন, কারণ আমি কেন এরকম কোনো কাজ করতে যাব। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, ও তাই তো বলি যে কেন সে আমার উপর এতটা রেগে আছে, কারণ আমি ঝাউসিকে মেরে তাকে ফাঁসিয়ে দিয়েছি। নিশ্চয়ই এরই জন্য সে অনেক বড় এক বিপদের মধ্যে পড়ে গেছে, যার জন্য সে আমার উপর এতটা রেগে আছে। এইসব শুনে সাইয়ান বলে, না, আমি তোমাকে বিশ্বাস করি না। এটা বলে সে সেইখানে ভাবছিল, সত্যিই আমি এই বিষয়ে শিওর ছিলাম না, কিন্তু এখন এখানে তার এক্সপ্রেশন দেখে আমি নিশ্চিত হয়ে গেছি যে সেই ঝাউসিকে মেরেছে। সত্যি এখন তো আমার মনে হচ্ছে যে সে আমার ওয়াইফ কিউনের থেকেও অনেক বেশি ডেঞ্জারাস। তখন ইয়াং রুয়ু আবার সেখানে নিজেকে নর্মাল করে সাইয়ানের কাছে এসে বলে, সেই মৃত লোকটির কথা বারবার তোলা বন্ধ করো। যে মরে গেছে সে শেষ হয়ে গেছে, তাই এখন তুমি আমার কথা শোনো। আমি কিছুদিন আগেই জিলাং ট্রেজার হল সম্পর্কে এক নতুন তথ্য জানতে পেরেছি। তাহলে বলো, তুমি কি এই বিষয়ে ইন্টারেস্টেড? এখানে ইয়াং রুয়ুর এই ইনফরমেশন আর তার উপর সাইয়ানের সন্দেহের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 13 তারিখ থেকেই আমার এক্সাম শুরু, না জানে শেষ হতে কতদিন লাগবে। তাই প্লিজ এর মধ্যে যদি কোনো ধরনের কোনো লেট অথবা এরকমই কিছু হয় তাহলে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে
এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।